ভোট আর জলঙ্গি বিধানসভাতেও সেই আগামী বৃহস্পতিবার অর্থাৎ আর এক সপ্তাহ বাকি রয়েছে। আপনাদের প্রচার অভিযান কেমন চলছে, কি বলবেন শেষ মুহূর্তের প্রস্তুতি? দেখুন, আমি নবকুমার সরকার ৭৬ জলঙ্গি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী। এই মুহূর্তে আমি ভোর প্রায় ৫টায় উঠি, তারপরে সাময়িকভাবে আমার পাড়া প্রতিবেশীদের সঙ্গে প্রথমে একটু সাক্ষাৎ করি, তারপরে ঠিক ৮টার সময় চায়ে পে চর্চা করি, তারপরে আমি ৮:৩০ থেকে ৯টার মধ্যে প্রচারে বেরিয়ে যাই এবং ১২টা প্রায় ১টা পর্যন্ত আমি এই প্রচার অভিযান আমি করার পরে এই কঠোর রৌদ্রের মধ্যেও আমি একটু বিশ্রাম নিয়ে ৩টে থেকে আবার শুরু করি এবং রাত্রে ৮টা যে নিয়ম আছে সরকারের নিয়ম অনুযায়ী সেইভাবে প্রচার করার পরে কিছু বাড়ি আছে যেগুলো আমাদের খুব কাছের মানুষ, তাদের বাড়িতে বাড়িতে আমি সংযোগ করি। এইভাবেই আমার প্রচার অভিযান চলছে এবং কালকে দুটো মণ্ডল 3 এবং মণ্ডল 4 এই মণ্ডলগুলো নিয়ে আমাদের কালকে আমার র্যালি আছে। এই অর্থাৎ জয়কৃষ্ণপুর থেকে শুরু হয়ে আর জলঙ্গি, চুয়াপাড়া, সাবরামপুর হয়ে জোরতলা হয়ে হুঁকাড়া, প্রথম সকাল 9টা থেকে বেলা 1টা এবং বিকালবেলায় ঠিক 3টে থেকে জটিয়াদহ, প্রসন্ননগর, হরিভক্তপুর ওর হয়ে কালীগঞ্জ এবং পল্লেডাঙ্গা পুরো ওটা করে আমি সোজা চলে যাব বালিয়াডাঙ্গা এবং বাসুদেবপুর, অর্থাৎ ওই মণ্ডল 3 আমি কভার করব। এইভাবে আমি ইতিমধ্যে প্রায় 2 রাউন্ডের উপরে, মানে ব্যক্তিগত সাক্ষাৎ ধরলে প্রায় 3 রাউন্ড আমার প্রচার চলছে। আপনারা যদি বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইট বা ফেসবুক দেখেন তাহলে বুঝতে পারবেন অন্যান্য প্রার্থীদের চাইতে আমি অনেক বেশি প্রচারের আলোতে আছি বলে আমি মনে করি। আচ্ছা, কোথাও কি জলঙ্গি বিধানসভার কোনো পঞ্চায়েত এলাকায় কোনো ঘাটতি আছে মনে করছেন যে প্রচার হয়নি বা পৌঁছাননি আপনারা? না, এরকম আমার নেই। আমি 100% গ্রামে পৌঁছেছি, 100%। এই যে সংখ্যাগুরু বলে অনেকে বলে, তো আজকে রোশননগরের মতন জায়গাতেও আমি পৌঁছেছি, ফরিদপুরের মতন জায়গাতেও পৌঁছেছি, ভাদুরিয়াপাড়ার মতন জায়গাতেও পৌঁছেছি, কালীগঞ্জের মতন জায়গাতে আমি পৌঁছেছি এবং এই দিকে চর কাকমারি আপনারা অনেকে লাইভও দেখতে পারেন অনেক এক সময়, চর কাকমারি যেটা একদম সীমান্তবর্তী এলাকা, এছাড়াও রাজাপুর, কাহারপাড়া, শেখপাড়া, নবীপুর, আমার যে ক্ষেত্র সেই ক্ষেত্রের সমস্ত গ্রামে আমি পা রেখেছি এবং মানুষ দুহাত তুলে আমাকে আশীর্বাদ করছে। পরিবর্তন চাই, আর চাই বিজেপি, এটা মানুষের আওয়াজ। মূলত কি ইস্যু দেখিয়ে ভোট চাইছেন মানুষের কাছ থেকে? দেখুন, মানুষ বর্তমান সরকারের কর্মকাণ্ডে অতিষ্ঠ, যুব সমাজ কর্মহারা, নারী সমাজ বিপদ, আজকে তারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছে, অসুস্থ রুগী স্বাস্থ্য ব্যবস্থায় কোনো পরিষেবা পায় না, আজ রাস্তাঘাট, পানীয় জল, সবচাইতে আমাদের এখানে স্বাস্থ্য এবং পানীয় জলের এত সংকট, কারণ আমরা একদম এন্টার সীমান্তে থাকি, মানে আমাদের পরে ভারতবর্ষের আর কোনো অংশ নেই। স্বাভাবিকভাবে সীমান্তের বর্তী এলাকায় যে কৃষক সমাজ, তারা কিন্তু তৃণমূলের যারা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান, বিএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে এমনভাবে বিজেপির মানুষদের উপরে অত্যাচার, কৃষকদের উপরে অত্যাচার করছে, তারা ফসল বুনতে পারছে না, তারা লাঙল গরু নিয়ে যেতে পারছে না। অথচ আজকে মমতা ব্যানার্জি বলে এটা সেন্ট্রালের পুলিশ, কিন্তু লোকাল প্রশাসনকে গুরুত্ব দিয়ে কিছু কিছু বিএসএফ যে অমানবিক কাজ করছে, এরও আমি প্রতিকার করব, এই অঙ্গীকার করেছি, আপনি জানেন। আচ্ছা, জলঙ্গির দুটো জলজান্ত বড় সমস্যা যে কৃষকরা পাট যখন তোলে পাটের লাভজনক দাম পায় না এবং পরিযায়ী শ্রমিকদের একটা বড় সমস্যা, কাজ নাই, দেশে বাইরে যায়, সেখানে গিয়ে অনেকে মারা যায় বা জখম হয়ে বাড়িতে এসে পঙ্গু হয়ে যায়, তাদের কিন্তু দেখভাল করা হয় না। দেখুন,
মোদিজি জঙ্গিপুরের সবাই, আমি তিনাকে যখন প্রণাম করতে যাই তখন আমাকে বলেছিলেন, नवजी आप जलंगी में जीतिए, उनका जो समस्या है केंद्र के सरकार पहले जो बॉर्डर में जो प्रॉब्लम है प्रॉब्लम सॉल्व कर देंगे। दूसरा बात यही है कि हम जानते हैं ये गांव में जो हो रहा है इसका हम सुझाव जानते हैं, ये जो प्रॉब्लम है सॉल्व करेंगे। তো মোদিজিকে আশীর্বাদ সে মোদিজি বলেছেন এবার যে বাংলায় পরিবর্তন হবে, সোনার বাংলা হবে। মানুষ পরিযায়ী শ্রমিকে আর পরিণত হতে চায় না। আমাদের বিজেপি বারবার ম্যানিফেস্টোতে দিয়েছে যে এবার সমস্ত বেকারদেরকে, যারা শিক্ষিত বেকার তাদেরকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে এবং ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান হবে। প্রতি অন্নপূর্ণা যোজনার মাধ্যম দিয়ে প্রতি মাসে মায়েদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে। বয়স্ক মহিলা যারা আছেন তারা সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। স্বাস্থ্যের জন্যে আমি আগেই দাবি করেছি যে আমাদের এই জলঙ্গি বিধানসভায় কোনো সরকার, না কংগ্রেস, না সিপিএম, না তৃণমূল স্বাস্থ্য ব্যবস্থার কিছু করেনি। আমি বলেছি যে এখানে অন্তত একটি সুপার ফেসিলিটি হাসপাতাল, আমি যদি আমার সরকার 2026-এ পরিবর্তন হবে 4ঠা মের পরে, আমরা বলেছি 6 মাসের মধ্যে আমি এখানে সুপার ফেসিলিটি হাসপাতালের সুবিধা এনে আমি দেব। সেটা সময় লাগবে, কিছুদিন তো তৈরি করতে লাগবে। তাই এখানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আমি করব। আর পরিযায়ী শ্রমিক যারা, দুর্ভাগ্য যে বাংলায় এত উন্নয়ন, মানুষের নাকি কোনো অভাব নাই, অথচ বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা কাজ করে। তারা এসে বলছে, মুসলিম ভাইরা বলছে বিজেপিকে ছাড়া এবার আমরা ভোট দেব না, আমাদেরকে এতদিন ভুল বুঝিয়ে রেখেছে। আজ মোদিজি পরিযায়ী শ্রমিকদেরকে ফিরবার জন্যে ফ্রি ট্রেনের ব্যবস্থা করেছে, হয়তো আপনারা সেটা শুনে থাকতে পারেন। আচ্ছা, জলঙ্গি বিধানসভায় বিগত দিনে সাধারণ মানুষের অভিযোগ যে কোনো উন্নয়ন হয়নি বা কোনো রাস্তাঘাট, পানীয় জল, হাসপাতালের বা যাবতীয় যা কিছু সেগুলোর সমস্যার সমাধান হয়নি। এবার কি আপনি জিতলে কি সেই সমস্যাগুলোর সমাধান হবে না আগের মতনই থেকে যাবে? দেখুন, আজকেই আমি বাঁশবাগান গেছিলাম, লক্ষ্মীনারায়ণপুর বাঁশবাগান। আপনি জানেন সেই রুটে কৃষ্ণনগরের কিছু গাড়ি ঘোড়া চলে। তো সেখানকার মানুষের একটাই দাবি যে আমরা কি রাস্তা, একটা সত্যি কথা বললে বর্ষা হলে বোধহয় মানুষ যেতে পারবে না। পানি, তাহলে রাস্তাঘাটের যে উন্নয়ন হওয়ার কথা, মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকায় এখানে রাস্তাঘাটের বিন্দুমাত্র উন্নতি হয়নি। বরঞ্চ আপনারা সাগরপাড়া বাজার, ধনিরামপুর বাজার, নরসিংহপুর বাজার, জলঙ্গিপুর বাজার, শেখপাড়া বাজারে যদি যান, একটা মানুষ চলাচলের মতন পরিস্থিতি নাই। রাস্তার উপরে দুই ধারের দোকান, টুকটুকি, আর এমনভাবে রাস্তা জ্যাম হয়ে থাকে যে রাস্তাঘাটের যে আজকে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই রাস্তাঘাটে উন্নয়ন হয়নি। পানীয় জল, প্রতি ঘরে নল, প্রতি ঘরে জল, সেই প্রকল্পে জলঙ্গিতে চালু করেছিল, কিন্তু নলও নেই, জলও নেই। কোথায় গেল সেসব জিনিস? আপনারা অনেকেই পাইপ বসেছে দেখেছিলেন তো, সেই সময় মাটি খুঁড়ে জেসিপি দিয়ে সমস্ত পাইপ বসানো হয়েছিল। আজকে কোথাও তার অস্তিত্ব নেই। তৃতীয়ত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমি আগেই বলেছি। আর বেকার যুবকদের জন্য বিজেপি বলেছে যে আজ যদি ক্ষমতায় আসে তাহলে সমস্ত শিক্ষিত বেকাররা তাদের কর্মের সংস্থান হবে এবং যারা পাবে না তাদের প্রতি মাসে অ্যাকাউন্টে ৩,০০০ করে টাকা ঢুকবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এতদিন করেনি। আর বিজেপি আসলে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নবকুমার সরকার, এলাকার সব মানুষ এই বিশ্বাস করে বলেই আজকে আমার মানুষ আশীর্বাদ করতে চাইছে যে নবকুমার সরকার যে কথা বলে সেই কথা রাখতে জানে। তাই আজকে আমার যদি এই 4ঠা মে বাংলায় পরিবর্তন হবে, এটা 200% গ্যারেন্টি। সেখানে
বাংলায় পরিবর্তন হলে, বিজেপি সরকার আসলে জলঙ্গি বিধানসভার উন্নয়ন আমি করে দেখাবো। সেই দিন আপনারা আমার সামনে আসবেন, সেই দিনই বুঝতে পারবেন আমি উন্নয়ন কতটা করতে পেরেছি, কতটা করেছি। আর সজল ধারা জলের যে ব্যাপারগুলো তা দেখলেই বুঝতে পারবেন, ধারা আছে কিন্তু জল পড়ে না। তো ম্যাক্সিমাম জলঙ্গি বিধানসভা এলাকায় যতগুলো সরলধারা জল আছে বা অন্যান্য জল প্রকল্পগুলো আছে, তার ম্যাক্সিমাম অর্থাৎ 80% কিন্তু খারাপ অবস্থায় আছে, সংস্কার করা হয় না, জল বেরোয় না। এমনকি সাগরপাড়া হাসপাতালের ভেতরেও একটা ওয়াটার এটিএম আছে, সেটাতেও এখন বর্তমানে জল পায় না, রোগীরা নাগাল হয়, বোতলবন্দি জল কিনে খেতে বাধ্য হয়। তাহলে এই দিকটা কি দেখবেন? এই দিকটা বলতে গেলে আমি আপনাকে তো বললাম, আমার প্রথম প্রাথমিকতায় যে 3টি জিনিস আমি প্রথম থেকেই বলে আসছি, সেটি হচ্ছে এই এলাকা হচ্ছে আর্সেনিক যুক্ত, আমার বিধানসভার বিস্তর এলাকায় আর্সেনিক যুক্ত এলাকা। মানুষকে দেখবেন 20 টাকা 10 টাকা করে বা 25 টাকা 35 টাকা পর্যন্ত 1 গ্রাম জল কিনে খেতে হয়, জলটা পর্যন্ত কিনে খেতে হয়, এতটা। তাহলে আপনি ভাবতে পারেন, তাহলে জলের, পানীয় জলের সমস্যায় যে এটিএম গুলো বসিয়েছিল সেইগুলো টাকা খেয়ে নিম্নমানের জিনিস আজকে লাগিয়েছে বলেই আজকে সেখানে শুধু ওই ড্রামগুলোই খাড়া আছে, জল পড়ে না। আমরা বিজেপি ক্ষমতায় আসলে আমূল পরিবর্তন হবে, মানুষ পরিষেবা পাবে, এটা বিজেপির অঙ্গীকার, এটা মোদির গ্যারেন্টি, মোদিজির গ্যারেন্টি। আচ্ছা, আরেকটা বলছি, সাগরপাড়া একটা জংশন এলাকা বা ভালোই অফিস টাইমে, সাগরপাড়া বিশেষ করে হাই স্কুলের সামনে, স্টেট ব্যাংকের সামনে ব্যাপক ভিড় হয়, এখানে কোনো বাস স্ট্যান্ড নেই। এই সময় গেলে কি হয়, অফিস টাইমে যখন ছেলেমেয়েরা স্কুলে যায় সেই টাইমে রাস্তার উপর টোটো বা ছোট যানবাহনগুলো রাখা হয়, এর ফলে ব্যাপক যানজট হয়। কিন্তু কোনো বাস স্ট্যান্ডের এখন পর্যন্ত কোনো ঘোষণা বা বাস স্ট্যান্ডের জায়গা নেই। এই বাস স্ট্যান্ডের নিয়ে কোনো ভাবনা আছে? দেখুন, প্রথমত এখানে যে থানাটা যখন আমরা জানলাম যে রাইটার্স মানে নবান্নে প্রথমে রাইটার্স বিল্ডিং ছিল সিপিএম এর আমলে, সেই সময় স্যাংশন হয়েছিল, সেই সময় আমাদের একটা কৃতিত্ব ছিল এবং ব্যক্তিগতভাবে আমারও কৃতিত্ব ছিল। পরবর্তী ক্ষেত্রে ডিএম এসপি অফিসের বড়বাবু, তো তিনি রিটায়ার্ড হয়েছেন, তিনি হঠাৎ আমাকে ফোন করে বললেন, নবদা একটা সুখবর আছে, নবান্ন থেকে একটা থানা সাগরপাড়া আলাদা করে জলঙ্গিত হবে। আপনি জিজ্ঞাসা করুন, এখানে এখনো বেঁচে আছে পারুলদি। পারুলদিকে আমি সঙ্গে সঙ্গে, বাজার কমিটির সভাপতি ছিল, তাকে বললাম, পারুলদি একটা সুবর্ণ সুযোগ। আর এইটা তখন ধনিরামপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এটাও আপনারা হয়তো শুনে থাকতে পারেন। কিন্তু আমরা আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় টাকা মানুষের কাছে হাত পা ধরে তুলে থানার জন্য জমি কিনেছিলাম, তার জন্যই আজকে সাগরপাড়ায় থানাটা হয়েছে। তাহলে এই রকম যে বিষয়টা আপনি বললেন, আমরা সাগরপাড়াতে, আমি ব্যক্তিগতভাবে এরকম বহু উদ্যোগ নিয়ে আমরা সেই সব কর্ম করি এবং আমরা আগামী দিনে সরকার আসলে করব, এই অঙ্গীকার বা প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছি। বিভিন্ন এলাকায় জনসমর্থন করছেন, জনসংযোগ করছেন, প্রচার করছেন, কখনো পায়ে হেঁটে, কখনো বাড়িতে বাড়িতে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাচ্ছেন। কি হাওয়া বুঝছেন জলঙ্গি বিধানসভায়? দেখুন, জনগণ আজকেই মোশমারি আদিবাসী পাড়া বলে একটি পাড়া আছে, যেখানে 100% আদিবাসীরা বাস করে। তো সেখানে গিয়ে আমি যখন বললাম আমি নবকুমার সরকার আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি, বললে আমরা এবার ঠিক করে রেখেছি বিজেপি ছাড়া কাউকে ভোট দেব না, কারণ অন্যরা প্রতিশ্রুতি দিয়েছে, কাজ করেনি, তার প্রমাণ এখানে কংগ্রেস সরকারে ছিল 34 বছর, বাম জামানা ছিল। আজকের যারা দাঁড়িয়েছে এই ইউনূস সরকার, তিনি কিন্তু দীর্ঘদিন এমএলএ ছিলেন, আজকে তিনি বলছেন সব করে দেবেন। তাহলে 34 বছরে তিনি কি কি করে কাজ করেছেন তার হিসাব কে দেবে? এছাড়াও 14 বছরে আজকে তৃণমূল আছে, তৃণমূলের যারা সরকারে আছেন আপনারা বলুন, সেই তার এমএলএ রাজ্জাক সাহেব 2 দিন আগেই বোধহয় ঘোষণা করে দিয়েছে আমি আর কোনোদিন তৃণমূলই করবো না। তাহলে বুঝতে পেরেছেন, কোনো উন্নয়ন হয়নি, এখানে খালি সিন্ডিকেট রাজ, এখানে মস্তান রাজ, এখানে জমি মাফিয়া, বিভিন্ন রকমের দুর্নীতি স্বজন পোষণে ভর্তি। আর একটু আগে বাস স্ট্যান্ডের কথা বললেন,
বাস স্ট্যান্ড নবকুমার সরকার, আমি বিজেপির প্রার্থী বলছি, দায়িত্ব নেই। ওই ফেডারেশন আমাকে অনুরোধ করেছিল, তাই এই জায়গাতে বাস, টোটো এবং অটো তিনটাই একমাত্র আমার জায়গাতেই দাঁড়ায়, আপনি দেখবেন লক্ষ্য করে। এবং এখনো যদি যান 50খানা মোটরসাইকেল পাবেন আমার বাড়ির সামনে। এই জায়গাটুকু ফাঁকা ছিল বলে মানুষ এখনো দাঁড়াতে পারে, এবং বসার জায়গাও আমি ব্যক্তিগতভাবে করে দিয়েছি, এটা কোনো কারোর দ্বারা হয়নি। তাই আমি চাই যদি আমাদের এখানে আমার সরকার আসে, অবশ্যই এই সাগরপাড়া হাই স্কুল একটি প্রাচীন হাই স্কুল, এবং এখান থেকে বহু কৃতি ছাত্র যারা দেশ বিদেশে কর্মরত আছেন বা তারা রিটায়ার্ড করেছেন, এই স্কুলের ঐতিহ্য রক্ষার্থে এই জায়গার সংস্কার আমি করব, এটা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি। আচ্ছা, জনসভা বা র্যালি বা বড় মুখ কি জলঙ্গিতে এখন আসার কোনো সুযোগ আছে? দেখুন, আমাদের প্রচার যেভাবে চলছে চারিদিকে, গত 18 তারিখ, আগামী 18 তারিখে হিমন্ত বিশ্ব শর্মা জিয়াগঞ্জে আসার কথা ছিল, এবং আমার এখানেও শ্রমিক দা, দিলীপ দা এবং মিঠুন চক্রবর্তীর আসার কথা। এখন সারা বাংলায় প্রচার অভিযান চলছে, সেই হিসাবে কখন কাকে কিভাবে দেবে। এছাড়াও কৌশিক রায়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, কৌশিক রায় যিনি সিরিয়াল খ্যাত, তা সেও আমার এখানে আসার কথা। এখন পর্যন্ত আমি কনফার্মেশন পাইনি, যে কোনো মুহূর্তে কনফার্মেশন হবে, কারণ এটা তো জানেন নির্বাচন জরুরি, আগে থেকেই বলা যায় না। তবে 20 তারিখ আমার একটা বিকালবেলায় বড় র্যালি হচ্ছে, একদম শেখপাড়া টু গোপালপুর ঘাট। সেই র্যালিতে কি কার সম্ভাবনা থাকার? আমি তো চেয়েছি, মিঠুনদাকে চেয়েছি এবং কৌশিককে চেয়েছি, দেখা যাক। বড় কোনো মুখ পাবেন এটা আশা করছেন বা হতে পারে? হওয়া তো উচিত, কারণ দেখুন অঙ্কের হিসাব বলছে, যদি বারবার একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আপনি জিজ্ঞাসা করুন কংগ্রেসের প্রার্থীকে, বলবে নবকুমার সরকার বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমি বলছি না কিন্তু সেটা। তৃণমূলের প্রার্থী অবর আলীকে যদি জিজ্ঞাসা করেন কার সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বী, তা বলবে নবকুমার সরকার বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আপনি সিপিএম এর ইউনূস সরকারকে জিজ্ঞাসা করুন, বলবে সিপিএম এর সঙ্গে বিজেপির হচ্ছে। তাহলে বিজেপি একদিকে একা, বাকি তিনজনই বলছে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তাহলে মূল প্রতিদ্বন্দ্বিতা কে হলো? তাহলে মূল প্রতিদ্বন্দ্বী হলো বিজেপির নবকুমার সরকার। তাহলে এইখানে মূল প্রতিদ্বন্দ্বী যদি আমি হই, তাহলে আমি একমাত্র ফ্যাক্টর, এবং আমার জয়টা তারাই সুনিশ্চিত করবে, যদি না তারা মাঠ ছেড়ে পালায়। আমি বারবার বলছি, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল যদি মাঠ ছেড়ে না পালায়, তাহলে নবকুমার সরকারের জয় কেউ ঠেকাতে পারবে না। এখানে কমিউনাল ইস্যু তুলে, সাম্প্রদায়িকতা, মুসলিম বিরোধী এইসব ইস্যু তুলে নবকুমার সরকারকে রোখা যাবে না। কারণ নবকুমার সরকার ব্যক্তিগতভাবে গতকালও শেখপাড়া এবং কাহারপাড়াতে সভা করেছে। সংখ্যালঘু ভাইরা কত পার্সেন্ট উপস্থিত ছিল, তারা কিভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছে। আপনারা যদি সেই ফুটেজ থেকে থাকে, আর যদি না থাকে তাহলে আমি বলবো আমার কর্মকর্তাদেরকে দিতে, তাহলেই বুঝতে পারবেন যে সংখ্যালঘু মানুষরা আমাদের পাশে, আমার পাশে, আমার দলের পাশে কতটা আছে। 23 তারিখ ভোট বিষয়ে জনসাধারণের জন্য কি বার্তা দেবেন? দেখুন, সবাইকে বলবো এবারকার ভোট শান্তিপূর্ণ হবে, নির্বিঘ্নে হবে। এবার কারোর দাদাগিরি চলবে না, কেউ কিছু করতে গেলে, কারণ কেন্দ্রীয় এবং রাজ্য কি ব্যবস্থা নিয়েছে জানি না, কিন্তু নির্বাচন কমিশন এবার কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমস্ত জায়গায় রুট মার্চ করাচ্ছে। শান্তি এখন পর্যন্ত 21 সালে মনে করে দেখুন, নমিনেশনের দিন থেকে কিন্তু তৃণমূল মারতে শুরু করেছিল সবাইকে। এবার কিন্তু তৃণমূলের দাদাগিরি নেই, অন্য কোনো দলের কোনো দাদাগিরি নেই। এবার শুধু বলবো আপনাদের মাধ্যমে, হাত জোর করে বলবো, আপনারা নিজের ভোট দিন। এসআইআর হয়েছে, এসআইআর এর পরে প্রথম ভোট, কেউ ভোট দিতে যাওয়া থেকে বিরত থাকবেন না। সবাই নিজের ভোট নিজে দিন, 3 নম্বর বোতাম টিপে আমাকে সমর্থন করুন, এবং আপনারা সবাই শান্তিতে গিয়ে, এই দাবদাহ শুরু হয়ে গেছে এই গরমের মধ্যে, সকাল সকাল বুথে পৌঁছান আর সকাল সকাল গিয়ে ভোটটা দিন। এটাই আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন। আচ্ছা, কাজীপাড়ায় জনসভায় মাহফুজা খাতুন এবং আলী হোসেন এসেছিলেন, সেই আসার পর থেকে আপনার মনোবল কতটা বেড়েছে? দেখুন, আলী ভাই হচ্ছে আমার বন্ধুবর,
দেখলেন তো, হয়তো দেখেছেন, আলী আর আমি, আলী আমার যদিও পড়ে, কিন্তু আলী ভাইয়ের বাড়ি উত্তরবঙ্গে। আলী ভাই আমার খুব কাছের মানুষ। আর মাহফুজ দাদি আমার সম্মানীয়া, তিনি হচ্ছেন হজ কমিটির ভাইস প্রেসিডেন্ট সর্বভারতীয়। তিনি আমাকে ভাইয়ের মতো শ্রদ্ধা করে। তিনারা আসার পরে তো মনোবল বাড়বেই, কারণ সংখ্যালঘু অধ্যুষিত আমাদের এই জলঙ্গি কেন্দ্র, সেই কেন্দ্রে আমি যেভাবে লড়াই করছি, আপনারা বলুন না, প্রচারের আলোতে আমি যেভাবে পায়ে হেঁটে ঘুরে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে সাক্ষাৎ করছি, আর 3 প্রার্থীর ব্যাপারে আপনাদের কমেন্টস কি, আপনারা বলুন।